আয়াত মর্মাহত গলায় বলল। আয়াতের কথা বলার ধরনে কিরণ হেসে ফেলল। ধরনীতে সাজ নেমেছে। সমুদ্রের শো শো আওয়াজ রুম থেকে শোনা যাচ্ছে। কিরণ রুমে ফোন হাতে শুয়ে আছে। মা আর ভাইয়ের সাথে কথা বলছিল। তার ছোট ভাইয়ের সামনে এসএসসির পরীক্ষার্থী, নাম কিয়াত। তার ভাইয়ের স্বপ্ন পাইলট হবে, দেশে বিদেশে আকাশযান নিয়ে চলবে। ভাইয়ের এই স্বপ্ন দেখাটা কিরণ সমর্থন করে। সে কিয়াদের স্বপ্ন অপূর্ণ রাখতে দেবে না। কিরণ রুমে আলো জ্বালায়নি, বালিশে মাথা রেখে শুয়েছিল। আয়াত এসে জ্বালিয়ে দিল। হুট করে চোখে আলো পড়ায় কিরণ চোখ বন্ধ করে ফেলল। চোখ মুখ কুচকে বলল, লাইট বন্ধ করো আপু, ভাল লাগছে না। আয়াত এসে কিরণের হাত ধরে টানাটানি করে উচ্ছ্বসিত গলায় বলে, ঘুরতে এসে কার না ভালো লাগে? চলো চলো, সমুদ্র দেখতে যাব। যাব না, এই ঠান্ডায় কিসের সমুদ্র, ভালো লাগে না যেতে। কি যাবে না? তোমার মতো আজিপে খুব কম দেখেছি সমুদ্র নাকি তার ভাল লাগে না। আরে মেয়ে, একবার আসোই তো, এই বরফ শীতল পানিতে একবার পা না ভেজালে জীবনটাই অপরিপূর্ণ। আমাদের সাথে আহজানও যাবে। কিরণ চোখ খুলল এবার। আয়াতের চোখে মুখে খুশির ঝিলিক। ও, এবার বুঝলাম কেন এত তাড়া তোমার। কিরণের ইঙ্গিত বুঝতে পেরে আয়াত লজ্জা পেল। তা দেখে কিরণ ঠাট্টার হাসি হেসে বলল, তুমি আর ভালো হবে না আপু, যাকে দেখো তাকেই ভাল লাগে। একটা গেলে কি হয়েছে, এরকম হাজারটা আসবে যাবে। তবে আহজানও কিন্তু অনেক সুদর্শন। উজি থেকেও বেশি? আয়াত কেসে বলল, তা নয়, তবে এখন তো আমার চোখে উজানকে আর ভালো লাগে না, তাই এখন আহজানকে বেশি সুদর্শন লাগছে। তো তুমি যাও না তোমার ওই সুদর্শনের সাথে, আমাকে ডাকছো কেন? বলেই কিরণ বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু আয়াত কোর ধরল, সে কিরণকে ছাড়া যাবে না। অগত্যা কিরণকে সাদের বিছানাকে বিদায় জানাতে হলো। উড়ির উপরে আরও একটা জ্যাকেট গায়ে চাপিয়ে বের হলো সে। যাওয়ার আগে জাওয়ানের রুমে গিয়ে একবার চেক করে আসলো। জাওয়ানের গায়ে মোটা মোটা দুইটা ব্ল্যাঙ্কেট। সে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। ঘুম পাড়াতেও যত ঝামেলা হয়েছিল, কিরণকে জাওয়ানের হাত ধরে ঘুমানো অবধি 1 ঘন্টা বসে থাকতে হয়েছে। জাওয়ান চোখ মুখ জ্বরের কারণে ফ্যাকাশে হয়ে আছে, নাক খান লাল। আহারে বেচারা। নিচে দাঁড়িয়েছিল আহজান, কিন্তু আহজানের সাথে উজানকে দেখেও কিরণ চমকালো। আয়াতকে ফিসফিস করে বলল, আয়াত ঠোঁট উল্টে কাঠ ঝাঁকিয়ে বলে, কি জানি, আহজান তো বলেছিল সাথে আর কেউ যাবে না। এখন আবার এই মালটাকে কেন আনলো কে জানে। থাক, আমরা আমাদের মতো থাকবো। আয়াত আর কিরণ কাছে আসলে আহজান চওড়া হেসে হাই বলল। উজান তাদের দেখলেও না এমন ভান করে নিজের চশমা ঠিক করে হাঁটতে থাকলো। তার পুরুষালী চেহারার ভরা গাম্ভীর্যতা তার পাশাপাশি হাঁটতে থাকে। গাঢ় নীল আকাশে তখন সন্ধ্যা তারারা হীরের টুকরোর মতন ঝিলমিল করছে। হিম বাতাস বয়ে যাচ্ছে সমুদ্র তটে। নির্জন তীরে মানুষের আনাগোনা নেই বললেই চলে। এই সন্ধ্যাতেও যেন রাতের নিস্তব্ধতা ঝুপ করে নেমে এসেছে। সমুদ্রের ক্ষীণ গর্জন আর শীতল ঠান্ডা ভারী নিঃশ্বাস ছাড়া আর কোনো আওয়াজ নেই। আয়াত নিজেই ভাব বজায় রেখে আহজানের সাথে কথা বলছে। এখনই গদগদ হলে তো তার দাম কমে যাবে। আহজানের কাছে নিশ্চয়ই তার মতন অসম্ভব সুন্দরী মেয়েকে সস্তার মতন উপস্থাপন করবে না। সমুদ্রের কিছুটা কাছে আসলে কিরণ পা থামায়। আয়াত বলে, আমি যাব না আপু, তোমরা যাও। আয়াত কিরণের হাত ধরে টানে। কোনো না নেই, চলো ভাবে যাব। না, আমার মন চায় না, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তোমরা যাও না, আমি এখানে অপেক্ষা করব। পাগল নাকি এই মেয়ে? এখানকার মানুষ ভালো না, একা একা থাকা চলবে না। তুমি চলো তো। চলুন মিস কিরণ, এমন ঠান্ডায় একটু সাগরের পানিতে পানা ভিজালেই নয়, সুন্দর দেখেই তো লোভ লাগছে। মনে হয় আমাদেরকে বলছে আমাদের পা ধোয়ার জল তাকে দান করতে। আহজান মুচকি হেসে বলে, আরে আসো, এত ভয় পাচ্ছ কেন ঠান্ডা পানিকে? তোমার ভয় আজ ভাঙাবো, চলো। উজান সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে। ফেনাতলা হিম ঢেউ তার পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। হাত ভাঁজ করে সে পিছনের বাকি সদস্যদের কাণ্ড দেখছে। চোখ মুখ সমুদ্রের ন্যায় শান্ত। কিরণ মনে মনে ভয় পাচ্ছে সমুদ্রে যাওয়ার। তার অ্যাকুয়াফোবিয়া আছে, মানে পানিতে ভয়।
ছোটবেলায় সে একবার পুকুরে ডুবে গিয়েছিল, তাকে নিয়ে হাসপাতালেও দৌড়াদৌড়ি হয়েছে অনেক। সেই থেকে তার পানিতে ভয়। এর জন্য সুইমিং পুল কেন, বাথরুমে বাথটব থাকলেও সে ভয় নামে না। এখন সামনে এই বিশাল জলরাশি দেখে ভয়টা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সে দূর থেকে দেখতেই ভালোবাসে। কিরণ কিভাবে না করবে ভাবতে লাগলো। যদি সে বলে তার পানিতে ভয়, তাহলে কি আয়াত আর আহাজান হাসবে না? আয়াতকে যতটুকু জানে সে তো অবশ্যই হাসবে, এই নিয়ে মজাও ওড়াবে। যার হয় সেই বোঝে। আর ওজন, সেও বোধহয় হাসবে। প্রকাশ্যে না হোক, মনে মনে তো ঠিকই তাকে নিয়ে হাসবে। হয়তো ভাববে অতি সাহসী মেয়েটা কিনা পানিতে ভয় পায়। ভূত না, সাপ না, শেষে কিনা পানিকে। নিজেকে নিয়ে অন্যরা মজা করবে, এটা কিচ্ছুতেই মানতে পারবে না কিরণ। তাই তার ফোবিয়ার কথা বলল না। কিরণ চোখে মুখে ভয়ের প্রলেপ লাগাতে দিল না, যথাসম্ভব সহজ থাকার চেষ্টা করলো। কিন্তু আয়াত নাছোড়বান্দা, কিরণকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। এই মুহূর্তে কিরণের ইচ্ছা করলো আয়াতের এই সিল্কি চুল সব টেনে ছিঁড়ে ফেলে। সমুদ্রের যত নিকটে যেতে লাগলো, কিরণের চোখ মুখ ভয়ে নীল হতে থাকলো। বুকের মাঝে ধুকপুকানি বাড়তে লাগলো। তার মনে হলো হাত পা আসর হয়ে যাচ্ছে। শান্ত সমুদ্রকে তার কাছে অশান্ত মনে হলো। এই সমুদ্র যেন মুখিয়ে আছে কখন কিরণ আসবে, আর কখন তার নীল পানিতে ক্রুগ্রাসে গিলে নেবে কিরণের অস্তিত্বকে। এখন সেই সায়রকেই কিরণের কাছে জম ছাড়া কিছুই মনে হলো না। আয়াতের পা পানিতে ভিজে গেছে। পানি যতটা ঠান্ডা ভেবেছিল ততটা না, সয়ে যাওয়ার মতন ঠান্ডা। কিরণকে আর এক কদম আনতে পারলেই পানিতে ভিজে যাবে। কিরণের হাত ধরে সে হ্যাচকা টান দিতে গিয়ে অনুভব করলো কিরণের অপর হাত কেউ ধরে আছে। পিছন ফিরে দেখলো সে কিরণ তার ডান হাতের আরেকটা হাতের ছোঁয়া পেতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। দেখে জাভান দাঁড়িয়ে আছে, তার হাত শক্ত করে ধরে। আয়াত কিরণের হাত ছেড়ে দেয়। জাভানের দৃষ্টি তীক্ষ্ণ, বড় বড় শ্বাস ফেলছে সে। জ্বরের কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার পা নড়বড় কিছুটা, ঠিক মতন দাঁড়াতেও পারছে না। এলোমেলো চুল আর ফোলা ফোলা লাল চোখ। ঘুম থেকে উঠে কিরণকে কাছে পায় না সে, পাগলের মতন হয়ে যায়। ঘরে বুঝতে পারে না কিরণ কোথায়। তার মনে হয় কিরণ তার থেকে দূরে কোথাও চলে গিয়েছে। কিরণকে অনেকবার চেঁচিয়ে ডাকে, তার চিৎকারে হোটেল বয় চলে আসে। সেই ছেলেটার কলার ধরে চিৎকার করতে করতে বলে, আমার কিরণ কোথায় বল, আমার কিরণকে কোথায় লুকিয়েছিস? এমনই আবল তাবল অনেক কথা বলে। যারা অন্যদের দেখেছে তারা বলেছে যে বাকিদের সমুদ্রের তীরে যেতে দেখেছে। তা শোনা মাত্রই জাভান এলোমেলো পায়ে দৌড়িয়ে যায়। আয়াত নামের মেয়েটা কিরণের হাত ধরে পানিতে নিয়ে যাচ্ছে দেখে তার মাথায় রাগ চেপে বসে। তার মনে হয় সবাই মিলে কিরণকে পানিতে নিয়ে মেরে ফেলবে, তার কিরণকে তার থেকে দূরে সরিয়ে ফেলবে। কথাটি মাথায় আসতে দ্রুত যায় কিরণের কাছে। উজান জাভানকে দেখে বিচলিত হয়। এমন জ্বর গায়ে উঠে এসেছে কেন সে? উজান এগিয়ে আসে জাভানের কাছে। জাভান আয়াতের দিকে তাকিয়ে হিসিস করে বলে, কোথায় নিয়ে যাচ্ছিস আমার কিরণকে? জাভান হঠাৎ রেগে যাওয়াতে আয়াত কিছুটা ভড়কে যায়। আমতা আমতা করতে থাকে সে। আমি জাভানের অগ্নিঝরা দৃষ্টির সামনে আয়াত হতবিহ্বল হয়ে পড়ে। আহাজান বলে, জাস্ট ওকে দুষ্টুমি করে পানিতে পা ভেজানোর জন্য নিয়ে যাচ্ছিল। জাভান কিরণের দিকে তাকায়। সে একবার কিরণকে সুইমিং পুলে নামাতে চেয়েছিল, নামাতে পারেনি। পরে কিরণই বলেছিল সে পানিতে ভয় পায়। তারপর থেকে ভুলেও জাভান কিরণকে পানির ধারে কাছে নেয়নি। এমনকি কিরণকে যখন তার ফ্ল্যাটে রাখে সেখানকার ওয়াশরুমের বাথটবও সরিয়ে ফেলে। কিরণের ভয়াত্ম দৃষ্টি জাভানের নজরে পড়ে। কিরণকে দেখে জাভান নরম হয়। তার ভালোবাসাকে এরা জোর করে কিরণের ভয়ের দিকে ঠেলে দিচ্ছে। এত সাহস তাদের! জাভান কিরণকে কাছ থেকে টেনে এক হাতে জড়িয়ে ধরে। কিরণের পা তখন নিস্তেজ। তার এত নিকট সমুদ্রে যে শ্বাস উঠে যাচ্ছে। জাভান কিরণের গাল ধরে কোমল কণ্ঠে বলে, ভয় পেও না শোনা, তোমার সমুদ্রে নামতে হবে না। তোমার যেটা করতে ভালো লাগে না সেটা করার দরকার নাই, তাও অন্যদের চোরাচুরিতে। শেষ কথাটা বলে সে আয়াতের দিকে রাগী দৃষ্টি ছুঁড়ে মারল। তারপর আবার কিরণের দিকে তাকিয়ে নরম হয়ে বলে, চলো যান। জাভান কিরণকে জড়িয়ে ধরে চলে যেতে নাই। উজান এতক্ষণ নিশ্চুপ ছিল।
কিরণের ভয় পাওয়াটা তার চোখেও পড়েছিল, কিন্তু সে চেয়েছিল কিরণ আসলে কত সাহসী তা দেখতে। তাদেরকে যেতে দেখে উজান প্রশ্ন করে, এমন ভয় পেলে তো দুনিয়া চলে না, ভয় কাটাতে জানতে হয়। জাওয়ান ঘাড় পেছনে ফিরিয়ে উত্তর দেয়, আমার কিরণ যেটাতে ভয় পায় তা কিরণের পায়েও মারাতে দেব না। কিরণকে কখনো ভয়ে ছুঁতেও পারবে না আমি থাকতে। জাওয়ান ধীর পায়ে কিরণকে নিয়ে চলে যায়। কক্সবাজারে আসার 1 সপ্তাহ হলেও তাদের ঘোরাঘুরি খুবই কম হয়েছে। ইনানি বিচ, হিমছড়ি আর সেন্ট মার্টিন, এই 3 জায়গাতেই মাত্র ঘোরা হয়েছে। জাওয়ানের জ্বর সেরে গেছে, সে নিজে কিরণ আর আয়াতকে ঘুরিয়ে এনেছে। আয়াত কেন যাবে তার আর কিরণের সাথে? এই নিয়ে ঝগড়াঝাটিও কম হয়নি তাদের। পরক্ষণে অবশ্য উজানি বলেছে ঘুরিয়ে আনতে, যেহেতু সে আর আহাজান বিজি থাকবে আর এছাড়া কেউ নেই। উজান আর আহাজানের স্কাল্পচার নিয়ে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। আহাজান কাজে নতুন হলেও খুবই দক্ষতার সাথে কাজ করছে। উজান শুধুমাত্র মেন্টর ছিল। আহাজানের এই কাজ 4 লক্ষ টাকার। উজানের কাছে টাকার পরিমাণ কম মনে হলেও সত্য কাজে যোগ দেওয়া আহাজানের কাছে এটাই ছিল অনেক বেশি। মেন হলরুমের ইন্টেরিয়র ডিজাইনিং শুধু করেছে সে। ভিজিটরদের জন্য আই সুদিং দৃশ্য আর কমফোর্ট জোন তৈরি করা কম কষ্টের নয়। এই কাজ কখনোই 1 সপ্তাহে শেষ হওয়ার কথা না। তার এখানে আসার আরও 4-5 মাস আগে স্কাল্পচার সহ ভারী ভারী জিনিস বানিয়ে নিয়ে এসেছে। এখানে খালি জায়গা মতন বসানোর জন্য আসা। উজান আর আহাজানের কাজের জন্য ঘুরতে না পারলেও বাকি 3 জন ঠিকই ঘুরেছে। তবে জাওয়ান কিরণের সাথে ঘোরাঘুরি একদমই এনজয় করতে পারেনি আয়াত মেয়েটার জন্য। যদিও আয়াত সারাটাক্ষণ জাওয়ানের ভয়ে খুব কম কথা বলেছে আর কিরণের সাথে ভয়ে ভয়ে কথা বলেছে। একবার ইনানি বিচে হাঁটার সময় সে কিরণের হাত পেঁচিয়ে ধরে হাঁটছিল। এতে কিরণের কোনো সমস্যা না হলেও জাওয়ানের বুকে আগুন জ্বলছিল ভিতর ভিতর। যখন রিসোর্টে ফিরে আয়াত কিরণকে ছাড়াই পুলের সামনে দাঁড়িয়েছে, তখন জাওয়ান আয়াতকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আশেপাশে সব মানুষ এটাকে মজা ভাবলেও সে এত অপমানিত হয়েছিল বলার বাইরে। আবার তাকে ধাক্কা মারার পর জাওয়ান পানি আর হ্যান্ড ওয়াশ দিয়ে এতবার হাত ধুয়েছিল যে বোতল শেষ হয়ে গিয়েছিল, যেন সে হাত দিয়ে খুব নোংরা কিছু ছুঁয়েছে। আয়াতকে শাসিয়ে হচ্ছে, যদি সে কিরণকে কিছু বলে তাহলে আরও খারাপ অবস্থা করবে তার। সে ভয়েই পুরো জার্নিতে আয়াত কিরণের কাছে যেতেও 2 বার ভাববে। আজ তাদের ফেরার পালা। বাসের শেষের আগের সিটগুলো তারা বসেছে। আহাজান আর আয়াত এক সারির সিটে, জাওয়ান আর কিরণ আর এক সারিতে, আর তার সামনের সিটে উজান বসে আছে। রাতের কুয়াশা বাসের ভিতরে আসছে বিধায় জাওয়ান জানলাটা অফ করে দিল। কিরণ জানলার পাশে বসেছিল। সে ইচ্ছে করে জানলা খুলে রেখেছে। ঠান্ডা ঠান্ডা বাতাস নাক মুখ দিয়ে ভিতরটা শীতল করে তুলেছিল জাওয়ানের। জানলা বন্ধ করা সে বিরক্ত চোখে তাকায়। আবার খুলতে নিলে জাওয়ান কিরণের 2 হাত ধরে তার কোলে নেয়। ঠান্ডা লাগবে তোমার? কোমল স্বরে শুধোয় জাওয়ান। কিরণ কিছু না বলে হাত সরিয়ে নিজের পকেটে পুরে। জাওয়ান ব্যাগ থেকে আরও একটা সোয়েটার বের করে কিরণের গায়ে দেয়। কিরণের কাছে খুব গরম লাগছিল, কিন্তু জাওয়ান তার তোয়াক্কা করছে না। একটু পর পর ফ্ল্যাক্স থেকে গরম কফি দেয়। আবার এটা খাও ওটা খাও, এইভাবে বসো ওভাবে হাত নাও, এসব বলে মাথা খাচ্ছিল কিরণের। কিরণ ভাবে জাওয়ান যদি সত্যি তার ভালোবাসার মানুষ হতো তাহলে সে এই কেয়ারে কখনোই বিরক্ত হতো না, বরং এইসব না করলেই বিরক্ত হতো। আফসোস, জাওয়ানের জন্য সেই ভালোবাসা কিরণের মনে জন্মায়নি। বাস থামে বিরতির জন্য। উজানরা ছাড়া বাসের মানুষ নেমে যায় সব। জাওয়ানও নেমে যায় কিরণের জন্য কিছু কিনে আনতে। কিরণ বারণ করেছিল, তার কাছে অলরেডি অনেক খাবার আছে, কিন্তু জাওয়ান আরও নিয়ে আসতে গেছে। এই ফাঁকে কিরণ জানলা খুলে রাতের আকাশ দেখে নিল। আকাশে বড় চাঁদ, তাকে সঙ্গ দিতে যোগ দিয়েছে হাজারো তারা, মিটমিটিয়ে জ্বলছে। কিরণের মনোযোগ ছোটায় জাওয়ানের ভাইব্রেট করা ফোন। কিরণের হাতেই দিয়ে গিয়েছিল মোবাইলটা। কিরণ দেখে এমনি নোটিফিকেশন। সে মোবাইল রাখতে গিয়েও রাখে না, আকাশের ছবি তুলবে বলে। জাওয়ানের ফোনের ক্যামেরা ভালো। কিরণ মোবাইলের লক জানে, কিরণের নাম দিয়েই সেভ করা। তার ছবি জাওয়ানের লক স্ক্রিনে, হোম স্ক্রিন জুড়ে সবগুলো ক্যান্ডিডেট ছবি। এই যেমন হোম স্ক্রিনে কিরণের সত্য ঘুম থেকে ওঠার ছবি। আহাজান আর আয়াত গল্প করছিল। তারা দুজনে খুব ফ্রি হয়ে গেছে এই কয়দিনে। নাম্বার আদান প্রদান করাও শেষ। আয়াত বুঝে ফেলেছে আহাজান তার প্রতি দুর্বল।
এই একটা জিনিস সে খুব ভালো বুঝতে পারে। ভেবেছিল ক্রাশ খাওয়া অবধি সীমাবদ্ধ রাখবে, কিংবা আহাজানকে তার পিছনে ঘোড়া চ্যাংড়া ছেলেদের কাতারে ফেলে রেখে দেবে। কিন্তু সুদর্শন হওয়ার পাশাপাশি আহাজানের চমৎকার আচরণ সেই সুযোগ দেয়নি। আর নিজ মনে ভেবে দেখেছে এমন ছেলেকে সুযোগ দেওয়া যায়। উজান হাতের উপর ভর দিয়ে তাতে গাল ঠেকেই বসিয়েছিল। তার কিছুদিন বিশ্রামের প্রয়োজন সবার থেকে। সে ভেবেছে কয়েকদিনের জন্য বাংলোতে একা কাটিয়ে দেবে। তার নিজ নিজ চিন্তার কর্মে হঠাৎ করে ব্যাঘাত ঘটায় এক নারী কণ্ঠের লাস্যময়ী চিৎকার। আওয়াজ এত লাউডে ছিল যে আয়াত আহাজান দ্রুত ঘাড় ঘুরিয়ে পাশের সারিতে তাকায়। এমনকি উজান পর্যন্ত তার পিছনের সিটে ঘাড় ঘুরালো। আমি না আমার না, এটা আমার দোষ নেই। কিরণ প্যানিক হয়ে এলোমেলো বকতে থাকে। তার হাত কাঁপছে লজ্জায়। সে দ্রুত মোবাইলের এক্সিট বাটনে ক্লিক করছে, কিন্তু ব্যাক যেন হচ্ছেই না। উল্টো চাপ লেগে সাউন্ড আরও বেড়ে গেল। তখন বাসে শুধু তারা চারজনই ছিল। প্রয়োজনের সময় টিভির রিমোট যেমন কাজ করছিল না, ঠিক তেমন এখন ফোনটাও কাজ করছে না, এমনটাই মনে হচ্ছিল কিরণের। মোবাইলের স্ক্রিনে অসভ্য কিছু শব্দ পালাক্রমে বেড়ে যাচ্ছিল। কিরণ শেষমেশ না পেরে মোবাইল অফ করে দ্রুত হাত থেকে সিটে ফেলে দেয়। তখনও সবাই অবাক দৃষ্টিতে চোখ বড় করে তাকিয়ে আছে তার দিকে। কিরণের কান লাল হয়ে গিয়েছিল, আয়াতের ফর্সা মুখটাও লাল। সে তড়িঘড়ি করে কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইলে মনোযোগ দেয়। আহাজান হালকা কেসে দ্রুত বাস থেকে নেমে যায়। উজান এমন দৃষ্টিতে তাকালো কিরণের দিকে যে মনে হয় কিরণ কাউকে খুন করে এসেছে। তার চোখ মুখ শক্ত হয়ে উঠেছিল। সে মুখ ফিরিয়ে সামনে তাকালো। এটা আমার মোবাইল না। কিরণের কম্পিত ক্ষীণ কণ্ঠস্বর। তার কণ্ঠ এতটাই আস্তে শোনা যাচ্ছিল যে কিরণ নিজেই শুনতে পেল না সে কি বলল। তখন জাওহানের ফোনে হাতের চাপ লেগে মোবাইলের নিচে 3 দাগের বাটনে গিয়ে কোনো একটা অ্যাপ অন হয়ে এসব শুরু। এটা জাওহানের মোবাইল। কিরণের হাত পা ঠোঁট কাঁপছিল লজ্জায়। সে এই মুহূর্ত এত বড় লজ্জার শিকার হলো যে পারল না বাসের জানলা দিয়ে ঝাঁপ দিয়ে দৌড়িয়ে চলে যায় কোথাও। উজান তাকে তো এমনিই খারাপ মেয়ে বলে, এখন এই কাহিনীর পর তো আরো খারাপ চোখে দেখবে। আহাজান কি ভাবলো? আর আয়াত, সে কি তাকে বাজে মেয়ে বলে আখ্যায়িত করবে না? কিভাবে নিজেকে সে নির্দোষ প্রমাণ করবে? সবাই তো ভাবছে এটা কিরণের মোবাইল। কিরণ মুখ গোল করে শ্বাস ছাড়লো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। জাওহানের মোবাইল হাতে নিয়ে আয়াতকে জোরে জোরে বলে, আপু এটা আমার মোবাইল না, বিশ্বাস করো। আমার মোবাইলে তো চার্জ নেই, তুমি তো জানো। আয়াতের কানে ইয়ারফোন থাকায় সে বোধহয় শুনল না। কিরণ এবার সামনের সিটে বসা উজানের মুখের কাছে ধরে ফোন। কৈফিয়তের গলায় বলে, এটা তোমার ভাইয়ের ফোন, এগুলো তোমার ভাই দেখে, বুঝলে? আমি এত খারাপ না। একটু থেমে বলে, ছি, নিজের ভাই এসব দেখে বেড়ায়, সে খেয়াল রাখো না। কেমন ভাই তুমি? ভাইয়ের খবর রাখো না? ভালো করে দেখে নাও তোমার ভাইয়ের ফোন। আর কি কি যে দেখে আল্লাহ জানে। ছি ছি ছি। কিরণ এমন ভাবে কথাটা বললো যেন দোষটা জাওহান আর উজানের। উজান কিরণকে খেয়ালই করেনি, এমন ভাবে বাইরে তাকিয়ে রইল। কিরণ নিজের সিটে বসলো। বলে তো দিল সে, তবে লজ্জাটা তার কাটছে না। চোখ বন্ধ করে মাথা নাড়িয়ে বারবার ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করলো, পারলো না। এবার সবাই ফিরে এলো বাসে। আহাজান এসে আয়াতের পাশে বসে নিজেও ফোন নিয়ে ব্যস্ত হলো। মূলত তাদের কারোরই লজ্জা তখনও কাটেনি এমন ঘটনার পর। জাওহান এসে কিরণের পাশে বসলো। তার হাতে হরেক রকমের জাঙ্ক ফুড, মনে হয় দোকান থেকে কিনে নিয়ে আসছে। বাস চলতে আরম্ভ করেছে। জাওহান খেয়াল করলো কিরণের মুখ গোমড়া। সে কিরণের সাথে একদম ঘেঁষে বসলো। কিরণের নাকে টোকা দিয়ে বলল, কি হয়েছে সোনা? মুখ কালো কেন হয়ে আছে? খাবার কম হয়েছে? কিরণ জাওহানের দিকে ফিরে দাঁত খিচিয়ে বিড়বিড় করে অকথ্য একটা গালি দিল। বিড়বিড় করে বললেও যুগ বুঝতে পারলো কিরণ তাকে কি গালি দিয়েছে। সে কিরণের এক হাত ধরতে চাইলো। কিরণ ঝটকা মেরে সরালো। জাওহান বুঝতে পারলো না তার দোষটা কোথায়। জান, এমন কেন করছো আমার সাথে? বলবে তো কি করেছি আমি? যেমন এমন ভাবে বলল যে কিরণের মনে হলো তার থেকে নিষ্পাপ এই দুনিয়ায় আর কেউ নেই। আহারে ফিডেট খাওয়া লেদা বাচ্চা। একটু আগে কিরণ যুভের মোবাইল খুলে হিস্ট্রি চেক করেছে। যা দেখলো তাতে তার সারা শরীর ঘিনঘিন করে উঠলো। বাজে বাজে ভিডিও দিয়ে যুভের হিস্ট্রি ভর্তি। শেষ সময় দেখাচ্ছে গতকাল রাত্রে। তার মানে যুগ প্রতিদিন এসব দেখে, আবার এমন ভান করে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। কিরণ মোবাইলটা নিয়ে জাওহানের মুখের উপর ছুঁড়ে মারল।
যুগ ক্যাচ করে মোবাইলটা। জাভান ফোনটা খুলেও বুঝতে পারে না। সে নিজে মনে ভাবে সে আসলেই কি করেছে, তার মোবাইলে কি দোষ করেছে। কি হয়েছে মোবাইলে? বাজে লোক জানে না যেন কি দেখে মোবাইলে। দেখার কথা মাথায় আসতে সে দ্রুত ফোন চেক করলো। কিরণ দেখে নিয়েছে যে এইসব অ্যাডাল্ট ভিডিও দেখে। জাভান এবার বুঝতে পারলো। সে গভীর শ্বাস ছেড়ে কিরণের মুখ জোর করে নিজের দিকে ফেরায়। এই সামান্য ভিডিও দেখে তুমি এত রেগে আছো? তুমি কি ছোট বাচ্চা? এগুলো সামান্য? আপনি আসলে কি বলেন তো? আপনি নিজে জানেন কি দেখছেন? কিরণ চোখ বড় করে বলল। হ্যাঁ, জাভান কথা কেটে কিরণ ধমকে ওঠে। জান, এখানে খারাপের কি আছে? আমি তো আর আন্ডার এজ না যে এসব দেখতে পারবো না। আই এম আ গ্রন অ্যাস ম্যান অ্যান্ড ইটস আ নর্মাল থিং। এগুলো নর্মাল আপনার কাছে? বাহ, ভালোই। দূরে সরে বসেন, ঘিন লাগে আপনার সাথে বসতে। আপনার জন্য মান সম্মান গেছে আমার। কিরণ চেপে বসে। তার অসহ্য লাগছে। তাদের চিৎকার চেঁচামেচিতে বাসের বয়স্ক একজন লোক বলে উঠল। জাভান কিরণের কাছে এসে বলল, শোনো না, এগুলো সবাই দেখে, কেউ গোপনে দেখেও অস্বীকার করে। আমি তো আর অস্বীকার করি না। এইসব সাধারণ বিষয়, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে এসব। যুবের শেষ কথার ইঙ্গিত বুঝতে পেরে কিরণ উঠে দাঁড়ায়। আর না, তার মাথা ধরে যাচ্ছে। এত জঘন্য, এত নোংরা, এত লাগাম ছাড়া চুপ। রাগে রিড়ি করছে তার শরীর। জাভান বেয়াদবের থেকেও যদি বড় কিছু থাকে তাহলে সেটা। কিরণ যুগকে ধাক্কা মেরে সরালো। একটুর জন্য যুগ পড়ে যায়নি। চলন্ত বাসে কিরণ সিট ধরে দাঁড়িয়ে দেখলো কোথাও খালি আছে কিনা। নেই, সব ভর্তি। জাভান বারবার অনুরোধ করলো কিরণকে, হাত টেনে ধরলো। কিরণ তার পায়ে হিল খুলে জাভানের কুনুইতে বাড়ি মারলো। সে ধমকে উঠলো, যদি জাভান আর একবার ডিস্টার্ব করে তাহলে চিল্লি সবাইকে জাগিয়ে তুলে জুতোর বাড়ি মারবে। জাভান বুঝলো যে কিরণের সাথে একটু বেশি অশোভন কথা বলে ফেলেছে। কিরণ আনকমফোর্টেবল ফিল করছে সেটাও বোঝে। কিরণের নজর গেল উজানের পাশের সিটে। উজানের ব্যাগ সিট জুড়ে আরাম করে বসে আছে। কিরণ ব্যাগটা নিয়ে নিচের সিটে ছুঁড়ে মেরে উজানের পাশে বসলো। উজানের চোখ মেলে তাকালো। পাশে ফোঁস করতে থাকা কিরণের দিকে তাকিয়ে পিছনে কাতর যুবের দিকে তাকালো। জাভান উজানের দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, এসব তো নর্মাল। ও এত রিয়াক্ট কেন করছে? উজান বুঝে নিল সেই তখনকার ঘটনার জন্য এমন অবস্থা। জাভান বারবার কিরণকে বিরক্ত করছে দেখে কিরণ জাভানের দিকে ফিরে শান্ত গলায় বলল, জুফ, তুমি যদি আর একবার আমাকে ডিস্টার্ব করেছো তো গায়ের সবগুলো জ্যাকেট খুলে বসে থাকবো, কিছু খাবো না। তোমার ভালো লাগবে তা? জাভান দুপাশে মাথা নাড়ালো। তাহলে চুপচাপ বসে থাকো, আমার ঘুম পাচ্ছে। জাভান চায় না কিরণের কোনো কষ্ট হোক, তাই চুপচাপ বসে রইল। সামনের সিটে এক হাত বাড়িয়ে কিরণের বাহু ধরে থাকলো। হাত ধরেছো কেন? হাত সরাও। তুমি ঘুমাও শোনা, যদি পড়ে যাও তাই ধরেছি। ডিস্টার্ব করছি না তো? কিরণ কিছু না বলে বিড়বিড় করে বলল, এসব বাজে ছেলেই কেন আমার কপালে জোটে? সব ছেলেগুলাই এক, বাইরে ফিটপাট, ভেতরে সদরঘাট। উজান বোধহয় শুনে নিল কথাটা। সে কিরণের দিকে চেয়ে চোখ খুঁড়ালো। কিরণ মনে মনে বলল, কিরণের দিন ব্যস্ততায় কাটে ইদানিং। সারাদিন অফিস করে এসে জাভানের পাগলামি সহ্য করা, এই নিয়েই তার জীবন। সে চেয়েছিল চাকরিটা ছেড়ে দেবে। প্রাইভেট কোম্পানিতে বেতনের চেয়েও গাধার খাটনি দ্বিগুণ। সকালে গিয়ে রাতে ফেরাটা কিরণের পক্ষে আর সম্ভব হচ্ছে না। শরীর আর কত কুলায়। আর তার বেতনটাও কেটে দিয়েছে বস। পরের মাস থেকে বেতন কমাবে, কারণ কোম্পানি ভালো যাচ্ছে না। পড়াশোনা লাটে উঠিয়েছে আরও আগেই। মাস্টার্স কমপ্লিট করে বসে আছে। সে ভাবছে কোনো ব্যবসা করবে, কিন্তু কি ব্যবসা করবে? অনলাইনে শুরু করতে চেয়েছিল, খুব বড় সড়ো ধোকা খেয়েছে কাস্টমারদের থেকে। ফ্রিল্যান্সিং করতে চেয়েছিল, সেখানেও অনেক সময় যাবে আর্নিং করতে। তার চেয়ে বড় কথা, স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, মাথা ব্যথা করে। টিউশনিতে আরও প্যারা। কিরণের মাথা কাজ করে না, সে কি করবে? তার উপর জাভানের পাগলামি তো আছেই। হুটহাট করে অফিসে চলে আসে। রাত যতটাই গভীর হোক না কেন, জাভানের মন চাইলে তাকে কল করে বসে। কিরণের ক্লান্তির কথা চিন্তা করে না। যদি কিরণ বলে তার খারাপ লাগছে, তাহলে জাভানের মন যদি ভালো থাকে তাহলে শুয়ে পড়তে বলবে। আর মন ভালো না থাকলে কিরণকে ঘুম নষ্ট করে জাভানের ঘ্যান ঘ্যান শুনতে হয়। লাইফের উপর খুব বিরক্তি এসে গেছে কিরণের।
কয়েকদিন আগে কিরণের ভাই কিয়াত অ্যাক্সিডেন্ট করেছে। স্কুল থেকে আসার পথে গাড়ির সাথে ধাক্কা খেয়ে পা ভেঙেছে। ডক্টর বেড রেস্ট থাকতে বলেছে আপাতত। প্রাইভেট হাসপাতাল থেকে তাকে সদরে শিফট করেছে কিরণ, কারণ প্রাইভেট হাসপাতালে সিটের চার্জ দেওয়ার মতন তার কাছে টাকা নেই। কিরণের মাও অসুস্থ। ব্যাংকে যে জমা ছিল তার 4 ভাগের 3 ভাগ শেষ হয়েছে ভাইয়ের পিছনে। জাওহান চেয়েছিল কিরণকে টাকা দিয়ে হেল্প করতে, কিরণ নেয়নি, কারণ সে একটা ব্যাপার খুব ভালো করে জানে জাওহান সম্পর্কে। তা হলো জাওহান যদি কখনো কোনো হেল্প করে আর তা যদি কোনো সময় খুব রাগ ওঠে, তাহলে সে ওই হেল্পের করা নিয়ে খোঁটা দেয়। একবার কিরণের উপর প্রচণ্ড রাগ হয়েছিল জুভের। তাদের ঝগড়ার এক পর্যায়ে জাওহান খুব ছোট্ট একটা বিষয় নিয়ে খোঁটা দিয়েছে। বিষয়টা ছিল কিরণ মাঝে মাঝে খুব প্রয়োজনে জাওহানের গাড়িটা ব্যবহার করত। জাওহান নিজেই কিরণকে বলেছিল এটা তার গাড়ি ভেবে ব্যবহার করতে। কিরণও বোকার মতন ব্যবহার করেছে। আর কদিন বিপদে পড়ে জুবের থেকে 60,000 টাকা ধার নিয়েছিল। জুব বলেছিল এই টাকা তাকে ফেরত দিতে হবে না, কিন্তু কিসের কি, সেই সব নিয়ে শেষে জুবের থেকে গায়ে আগুন জ্বালানোর মতন খোঁটা সহ্য করতে হয়েছে তাকে। খুব কষ্ট করে নিজের মাসিক হাত খরচা জমিয়ে ওভার টাইমে কাজ করে কিরণ তখন তার টাকা পরিশোধ করেছে। রাগ কমাই জুব অবশ্য তার থেকে টাকা নিতে চায়নি, কিন্তু কিরণ জোর করে ফেরত দিয়ে দিয়েছে, কারণ জুব পরে রাখলে ঠিকই খোঁটা দেবে। তারপর থেকে কিরণ কানে ধরেছে তার জীবনে দুর্ভিক্ষ এলো সে জাওহানের থেকে সাহায্য চাইবে না, ভুললেও না। কিরণ ভাবছে কোনো ব্যাংক থেকে লোন নেবে, কিন্তু মাসের কিস্তি পরিশোধ করবে কিভাবে? তার এডুকেশনাল সার্টিফিকেটে তার নাম্বার খুবই কম, যার জন্য কোনো ভালো জবে পোস্ট হচ্ছে না। সত্যি বলতে সে কোনোদিন পড়ালেখার প্রতি সিরিয়াস ছিল না। কোনো রকমের টেনে টুনে পাশ করা ছাত্রী সে। পড়ালেখার মতন সিচুয়েশন কিংবা সেই পরিবেশ তার কোনো দিনই ছিল না। কিরণের চোখের কোণ বেয়ে গরম জলের ফোঁটা পড়ল। অতীতের কত দুর্বিশ্ব স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় তাকে। অতীত কেন মুছে ফেলা যায় না জীবন থেকে? দীর্ঘশ্বাস ছাড়ে কিরণ। সেই দীর্ঘশ্বাসের সাথে কত নাম না জানা কষ্ট, আর্তনাদ, হাহাকার বেরিয়ে আসে। ইদানিং সে খিটমিটে মেজাজের হয়ে যাচ্ছে। কোনো কিছুই ভালো লাগে না তার। তার জীবনটা আসলেই কোনো মানেই নেই। তার যদি কোনো পিছুটান না থাকতো তাহলে কবেই আত্মহত্যা করতো। কিরণ বসে আছে গার্ডেনে। সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি, বাসাতেও রান্না করেনি সে। এখন প্রয়োজনে জাওহানের ফ্ল্যাটে এসেছিল। বাসার কেচি গেট লক। কিরণ গেট দিয়ে ভালো করে দেখলো উজানের ফ্ল্যাটে তালা মারা, কিন্তু জুভেরটাই নেই। তার মানে জুব বাসায় আছে। তাহলে গেট এখনো খুলছে না কেন? নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছে এই বেলা 10টাতেও। কিরণ অনেকবার কলিং বেল চেপেছে। জুবের মোবাইলে কলও দিয়েছে অনেকবার, ফোন বন্ধ দেখাচ্ছে। জুবের ফ্ল্যাটের পাশটাতেই দেওয়াল, যার কারণে কিরণ ফ্ল্যাটের পাশে গিয়ে জানলায় টোকা দিতে পারছে না। আর জুবের রুমটাও ভেতরে। জুবের আজ বাসায় থাকার কথা, কারণ আজ শুক্রবার। আর ছুটির দিনে জুব 11টা-12টায় ঘুম থেকে ওঠে। কিরণকে তাহলে আরো 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। জুবের বাসায় কিরণের অনেক জিনিসপত্রই রয়ে গেছে। সে তার বর্তমানের বাসাটা ছেড়ে দেবে, বাসা ভাড়ার সাথে কোলাতে পারছে না। একা একটা মেয়ে কত দিকে সামলাবে সে? মায়ের অসুস্থতা, ভাইয়ের পড়াশোনা, অসুস্থতা, বাড়তি খরচ, তার এখানে থাকা খাওয়ার খরচ, এইসব এই অল্প বেতনে চলে? তাও তো আগে কিরণ ভালো অ্যামাউন্টের বেতন পেত, এখন তাও নেই। এই অল্প বয়সে তার ক্লান্তি চলে এসেছে। মীরাও চলে গেছে হোস্টেলে। কিরণ ভাবছে সেও হোস্টেলে চলে যাবে। এই মাসে ভাড়া দিয়ে সামনের মাস থেকে হোস্টেলে উঠবে। তাতে খরচ যদি কিছু কমে। আজ এখান থেকে যাওয়ার সময় হোস্টেল সুপারের সাথে কথা বলতে হবে তার। কিরণ যখন এত সব চিন্তা করছিল তখন গেটের ভিতরে প্রবেশ করতে থাকা একটি গাড়ি হর্ন বাজাচ্ছে। কিরণ ঘুরে দেখে এটা উজানের গাড়ি। উজান গাড়ি থেকে নেমে ঘরে ঢোকার পথে কিরণকে বাগানে দাঁড়িয়ে থাকতে দেখে। কিরণ উজানকে দেখে এগিয়ে আসে। উজানের কাছে গেট আর ফ্ল্যাটের সব কিছুর চাবি থাকে। উজান তার দিকে দুবার পায়ে এগিয়ে আসতে থাকা কিরণকে এক পলক চেয়ে চোখ ফিরে আবার তাকালো। কিরণের চোখের নিচে কালি, মুখ শুকিয়ে আছে, দেখে মনে হচ্ছে পেটে কিচ্ছু পড়েনি তার। চুল এলোমেলো। কিরণ উজানের সামনে এসে দাঁড়ালো। তার দিকে চেয়ে থাকা রহস্যময় চোখের দিকে চেয়ে কিরণ স্থিমিত কণ্ঠে বলল, গেটটা একটু তাড়াতাড়ি খুলো। উজান চোখ ফিরিয়ে নেয়। গেট খুলতে খুলতে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন, তাও নিচ থেকে? বাসা চেঞ্জ করব, জিনিসপত্র নিতে আসছে। বাসা চেঞ্জ করবে কেন? জাওহান জানে? আজকে জানবে। উজান আবার প্রশ্ন করে, বলছো না যে কেন বাসা চেঞ্জ করবে? কিরণ কিছুটা বিরক্ত হয়। সেদিন সরি বলার পর থেকে উজান এখন আর তার সাথে লাগে না তেমন। আগে যেখানে কথায় কথায় অপমান করত, এখন শুধু চোখ উল্টিয়ে সরিয়ে নেয়, একদম চুপচাপ থাকে।
যেন কিরণকে এখন আর সে শত্রু হিসেবে দেখে না। উজানের হঠাৎ এই পরিবর্তন কিরণের কাছে সম্পূর্ণ অচেনা। কেমন ভদ্র ছেলের মতন কথাবার্তা হয়ে যাচ্ছে তার। যদিও উজানের ভদ্র কথাবার্তা সবার বেলাতে খাটতো, শুধু কিরণ ছাড়া। কিন্তু এখন কত পরিবর্তন! যেমন এখন অনেক প্রশ্ন করছে, অথচ তার উচিত ছিল কিরণকে পাত্তা না দিয়ে নিজেই গেট খুলে নিজের কাজে মন দেওয়া। কিরণের থেকে উত্তর না পেয়ে উজান পিছন ফিরে দেখে কিরণের চিন্তিত মুখ।